হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। বন্ধুরা, চন্দ্রবিন্দু আজকের ভিডিওতে আলোচ্য বিষয়। বন্ধুরা, চন্দ্রবিন্দু বাংলা বর্ণমালায় 50টি বর্ণের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি বর্ণ হলো চন্দ্রবিন্দু বা চন্দ্রবিন্দুও বলে অনেকে। বন্ধুরা, এই চন্দ্রবিন্দু ছোট্ট একটি বিষয় হলো আজকে এই চন্দ্রবিন্দুর ব্যবহার উচ্চারণ নিয়ে তোলপাড় করবো এই ভিডিওতে। বন্ধুরা, খুব মজার ভিডিও হবে, শিক্ষণীয় ভিডিও হবে, তাই ভিডিওটির সঙ্গেই থাকুন। যাদের শিক্ষা অনুরাগ নেই তারা স্কিপ করুন। প্রিয় ভাই বোনেরা, দেখুন শব্দগুলো। বা, আঁক, ইঁদুর উচ্চারণের সময়, চন্দ্রবিন্দু উচ্চারণের সময় নাকের বাঁশিটাকে কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হয়। বাংলা ব্যঞ্জন বর্ণের যে বর্গীয় বর্ণগুলো রয়েছে বন্ধুরা, সেই বর্গীয় ব্যঞ্জন বর্ণগুলো 5টি। পঞ্চম বর্গীয় বর্ণগুলো বন্ধুরা, যেমন উ, ইয়, মূর্ধন্য, দন্ত ন, ম, এই বর্ণগুলো বন্ধুরা পঞ্চম বর্গীয় বর্ণ। আর এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। কি বর্ণ বন্ধুরা? নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনিও বলা হয়ে থাকে। কেন নাসিক্য বলা হয়? এগুলো উচ্চারণের সময় নাকের বাঁশিটা গুনগুন শব্দ হয় বন্ধুরা, যেমন উঁ, ইঁ, ন, ম। নাকের বাঁশিতে বাতাস আবদ্ধ হয়ে একটা গুনগুন টাইপের সাউন্ড, ধ্বনি দিয়ে থাকে। এজন্য এই ধ্বনিগুলো যেভাবে নাসিক্য মানে নাকের ওই স্থানটাকে ব্যবহার করে উচ্চারিত হয় বন্ধুরা, চন্দ্রবিন্দু ঠিক ওই টাইপের সাউন্ড দিয়ে থাকে, নাসিক্য ধ্বনির মতো সাউন্ড দিয়ে থাকে। তাই চন্দ্রবিন্দুকে অনুনাসিক ধ্বনিও বলা হয় বা বর্ণ বলা হয়ে থাকে বন্ধুরা। তবে আর একটা বিষয়, যে এই চন্দ্রবিন্দু কিন্তু স্বরবর্ণের উপর ব্যবহৃত হয়ে থাকে। কিসের উপর ব্যবহার হয়ে থাকে? স্বরবর্ণের উপর। দেখুন, বা, বা মানে বাম দিক। যেমন একটু আগে দিয়েছিলাম বন্ধুরা ইঁদুর। দেখুন, ইঁদুর, এখানে ইঁদুর, ইঁদুর নাকের বাঁশি দিয়ে উচ্চারণ হবে ইঁদুর। এখানে দেখুন স্বরবর্ণের উপরে বসেছে। চন্দ্রবিন্দু কিন্তু একা একা ব্যবহার হয় না, মূলত কোনো বর্ণের উপরে ব্যবহার হয়ে থাকে, আর সেটা অবশ্যই স্বরবর্ণের উপরে ব্যবহার হয়ে নাসিক্য ধ্বনির কাজ করে থাকে। প্রিয় বন্ধুরা, চলুন চন্দ্রবিন্দুর আমরা আরও মজার মজার কয়েকটা উদাহরণ ও নিয়ম দেখি। দারুণ কিন্তু হবে বন্ধুরা। চন্দ্রবিন্দু যদিও ছোট একটি অপশান, আজের ব্যবহার শিখলে অনেক মজা লাগবে। কিন্তু ভাই বোনেরা, চন্দ্রবিন্দুর ব্যবহার শিখতে গিয়ে ইয় এর কথা এসে যাচ্ছে। এই নিয়মে বুঝাবো বন্ধুরা। ইয় চন্দ্রবিন্দু সহ অন্তস্থ অ দিয়ে যে সাউন্ডটা হয়, অ, অ বা ইয়, ইয়, দেখুন এইরকম হতে পারে, ইয়, এরকম সাউন্ড দিয়ে থাকে ইয়। তো সেই ইয়টা কেন ইঁর ব্যবহার আসতেছে চন্দ্রবিন্দুর সাথে? এজন্য যে ইঁ উচ্চারণের সময় ভেঙ্গে যদি আমরা উচ্চারণ করি তাহলে এই সাউন্ড পাওয়া যায়, চন্দ্রবিন্দু সহ ইঁ, ইঁ, নাসিক্য ধ্বনি হয়ে যায়। আর শব্দে যখন ব্যবহার হয় ইঁ, তখন এর উচ্চারণটা কেমন হতে পারে? আমরা তো চন্দ্রবিন্দুর ব্যবহার ও উচ্চারণ শিখতেছি এই ভিডিওতে, তাই না? তো আসুন এই শব্দটা আমি উদাহরণস্বরূপ দেখাই। এটা যখন আমরা উচ্চারণ করি কেমন হয় উচ্চারণ বন্ধুরা বলুন তো? পঞ্চ, এরকম, তাই না? এরকম উচ্চারণ করি। তাহলে এই শব্দটা যদি আমরা ভেঙ্গে দেখাই তাহলে এর ভেতর কি আছে একটু দেখি। পঞ্চ, প যোগ ইয় যোগ চ, এভাবে আছে তো, তাই না? এভাবে আছে। তাহলে এই যে এখানে নিয়মটা হলো বন্ধুরা, ব্যঞ্জন বর্ণের পূর্বে যদি ইয় থাকে, রিপিট, ব্যঞ্জন বর্ণের পূর্বে যদি ইয় থাকে তাহলে উক্ত ইয় দন্ত নয়ের উচ্চারণ করে থাকে, এবং সেটা নাসিক্য ধ্বনি এর ভেতর কিন্তু নিহিত রয়েছে চন্দ্রবিন্দু সহ। এই যে এখানে ভেঙে দেখাইছি, বুঝতে পেরেছেন বন্ধুরা? তাহলে আসুন অনুরূপভাবে আমরা এবার এই শব্দটাকে ভেঙে দেখি। এখানে কি আছে? স্বর স্বর অ যোগ ইয় যোগ বর্গের জ যোগ লি, এই তো এগুলো আছে, তাই না? তাহলে বন্ধুরা এইটাকে সে সাউন্ড দেবে বলুন দেখি।
দন্তন্য সাউন্ড দেবে। কেন? ব্যঞ্জন বর্ণের পূর্বে যদি ইয় থাকে সেটা দন্তন্য হয়ে যায়, তাই বন্ধুরা এটা কি হয়ে যায়? দেখুন, অঞ্জলি, অঞ্জলি দন্তন্যের উচ্চারণ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে বন্ধুরা এটার ব্যতিক্রমও রয়েছে, অর্থাৎ ইয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এভাবে শব্দের মাঝে ব্যবহার হয়ে ব্যঞ্জন বর্ণের পূর্বে ব্যবহার হলে দন্তন্যের সাউন্ড দেয়। কিন্তু মাঝে মাঝে না, ইয় সরাসরিও শব্দ তৈরি করতে পারে। যেমন দেখুন, মিয়া এই শব্দটা কিন্তু, এই শব্দে কিন্তু ইয় সরাসরি ব্যবহার হয়েছে। চলুন বন্ধুরা আমরা এই চন্দ্রবিন্দু সহ ইয়র আর একটা নিয়ম দেখি। প্রিয় ভাই বোনেরা, চন্দ্রবিন্দুর নিয়মে এই নিয়মটাতে লক্ষ্য করুন, যদি ইয় এর সামনে বর্গীয় জ থাকে, ইয় এর সামনে বর্গীয় জ, এর আগেরটা দেখলাম যে ব্যঞ্জন বর্ণের পূর্বে ইয় থাকলে, কিন্তু এখানে বলা হচ্ছে বর্গীয় জ এর পরে ইয় থাকলে সেটার সাউন্ড দন্তন্বয়ের মতো না হয়ে গয়ে বা গ্যা উচ্চারণ বা গ্যা বা গয়ের সাউন্ড দিয়ে থাকে। উদাহরণস্বরূপ দুটি শব্দ নিয়েছি, দেখুন। আমরা শব্দ দুটোকে একটু ভেঙে দেখি, তাহলে ব্যবহারটা সহজ হবে। বন্ধুরা দেখুন, এর ভেতর কি আছে? বি আছে, তাই না? এরপরে কি আছে? বর্গীয় জ আছে। এরপরে কি আছে? ইয় আছে। এরপরে কি আছে? দন্তের ন আছে। যা কি না আমরা যদি টোটাল করি তাহলে এই শব্দটা হয়। তাহলে এই দুটো মিলে এইখানে কিসের সাউন্ড দিচ্ছে বন্ধুরা? গ্যা। আমরা এখানে কিসের সাউন্ড পাচ্ছি? গ্যা। বিজ্ঞান, দেখেন বিজ্ঞান, তাই না? বিজ অ্যান বলতেছি না, বিজ অ্যান এরকম হচ্ছে না, বিজ্ঞান। তাহলে বর্গীয় জ আর ইউ মিলে, অর্থাৎ ইউর সামনে বর্গীয় জ থাকলে সেইটার সাউন্ড হবে গ্যা। এই যে এখানে চন্দ্রবিন্দু সাউন্ড আছে কিন্তু, হ্যাঁ, এই যে গ্যা, গ্যা সাউন্ড হচ্ছে গ্যা, বিজ্ঞান। অনুরূপভাবে বিজ্ঞ, এখানে কি সাউন্ড আছে এটাতে বলেন দেখি? বয় হিস্যি বর্গীয় জ যোগ ইয়। তাহলে এইটাকে যদি আমরা টোটাল করি তাহলে এটা হয়, এই যে এই দুটো মূল্য হচ্ছে বিজ্ঞ, বিজ্ঞ। তাহলে এই যে গ, গয়, এই যে এই সাউন্ডটা দিচ্ছে এখানে, বিজ্ঞয়, 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 ঠিক আছে? বিজ্ঞয় আর এটা বিজ্ঞান। তাহলে বন্ধুরা আশা করি আপনারা চন্দ্রবিন্দুর ব্যবহার করতে গিয়ে ইয় এর সাউন্ডের সাথে কিন্তু গুলিয়ে যায় চন্দ্রবিন্দু। আর ডিরেক্ট বা সরাসরি যেসব বর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়, মূলত কিসের উপর ব্যবহার হয়? স্বরবর্ণের উপর ব্যবহার হয়ে থাকে। তো আজকের এই ছোট ভিডিওতে চন্দ্রবিন্দু সম্পর্কে বন্ধুরা যে কয়টি নিয়ম দেখলাম তা অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। শিক্ষণীয় ভিডিও বন্ধুরা, তাই সবার মাঝে শিক্ষার আলোকে ছড়িয়ে দিন। ভিডিওটি কেমন লাগলো তা মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফেজ।